বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রীয় পরিমণ্ডলে একসঙ্গে সামনে এসেছে কয়েকটি বড় বার্তা। মুক্তিযোদ্ধাদের জন্য ঈদুল ফিতরের উৎসব ভাতা হিসেবে ছাড় হল কোটি টাকার বরাদ্দ, রাষ্ট্রের সম্মান ও দায়িত্বের প্রতিফলন। সেনাপ্রধানের ঘোষণা, সেনাবাহিনী সবসময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে। ঠিক সেই সময় ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন স্পিকার হিসেবে দায়িত্ব নিলেন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্য নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলা হলে কি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও মামলা হবে? ইতিহাস, রাজনীতি ও রাষ্ট্রীয় বার্তার এই সমীকরণ এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পরও বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অবদান অমলিন। তাই যখন ঈদুল ফিতরের মতো বড় ধর্মীয় উৎসব সামনে আসে, তখন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়ায় যাদের আত্মত্যাগে এই দেশ স্বাধীন হয়েছে, তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা। সেই প্রেক্ষাপটেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে যুদ্ধাহত, শহীদ পরিবার ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রায় ২,৭৫৯ লক্ষ টাকার উৎসব ভাতা অনুমোদন করেছে। এই সিদ্ধান্ত কেবল একটি অর্থনৈতিক সহায়তা নয়, বরং এটি একটি প্রতীকী বার্তা, রাষ্ট্র তার বীর সন্তানদের ভুলে যায়নি। মুক্তিযোদ্ধাদের অনেকেই আজ বয়সের ভারে নুবজ, অনেকেই যুদ্ধের ক্ষত বয়ে নিয়ে জীবন কাটাচ্ছেন। তাদের জন্য ঈদের আগে এই ভাতা মানে শুধু কিছু টাকা নয়, বরং সম্মান, স্বীকৃতি এবং রাষ্ট্রীয় দায়িত্বের বাস্তব প্রতিফলন। বিশ্লেষকরা বলছেন, মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি জাতির ইতিহাস রক্ষা করারও একটি উপায়। কারণ নতুন প্রজন্মকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন, এই স্বাধীনতা হঠাৎ করে আসেনি, এর পেছনে রয়েছে অসংখ্য মানুষের ত্যাগ ও রক্তের ইতিহাস। তবে একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও সামনে আসে, শুধু উৎসব ভাতা নয়, মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা কতটা নিশ্চিত করা যাচ্ছে? কারণ প্রকৃত সম্মান তখনই পূর্ণতা পায়, যখন রাষ্ট্র তাদের জীবনের শেষ দিন পর্যন্ত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। অতএব ঈদ ভাতার এই উদ্যোগ যেমন কৃতজ্ঞতার প্রতীক, তেমনি এটি আমাদের সবাইকে মনে করিয়ে দেয়, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা মানে আসলে বাংলাদেশের ইতিহাস ও আত্মপরিচয়কে সম্মান করা। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি জাতির আত্মপরিচয়, গৌরব এবং স্বাধীনতার ভিত্তি। সেই ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দেশের সশস্ত্র বাহিনী। ঠিক এই প্রেক্ষাপটেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ সেনাবাহিনী সব সময় তাদের পাশে থাকবে। এই বক্তব্য শুধু একটি আনুষ্ঠানিক সৌজন্য নয়, বরং এর ভেতরে রয়েছে ইতিহাস, দায়িত্ব এবং একটি শক্তিশালী বার্তা। ঢাকা সেনানিবাসে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে দেওয়া এই বক্তব্যের মাধ্যমে সেনাপ্রধান মূলত মুক্তিযুদ্ধের সঙ্গে সেনাবাহিনীর ঐতিহাসিক সম্পর্ককে আবারও স্মরণ করিয়ে দিয়েছেন। ১৯৭১ সালে যে সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেখানে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সেনা সদস্যদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ঐতিহ্যই আজও সেনাবাহিনীর পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষকদের মতে, সেনাপ্রধানের এই বক্তব্য শুধু অতীতের প্রতি শ্রদ্ধা নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্যও একটি বার্তা। কারণ মুক্তিযুদ্ধের চেতনা এবং রাষ্ট্রের নিরাপত্তা, এই দুটি বিষয়কে একসঙ্গে ধারণ করেই বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে চলেছে। তবে এই বক্তব্যের আরেকটি প্রতীকী দিকও রয়েছে। যখন মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের তালিকা বা তাদের মর্যাদা নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়, তখন সেনাপ্রধানের এই ধরনের মন্তব্য জাতীয় ঐক্যের একটি বার্তা হিসেবে দেখা হয়। এটি বোঝায় যে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরদের সম্মানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। অর্থাৎ সেনাপ্রধানের এই বক্তব্য কেবল একটি আনুষ্ঠানিক বক্তব্য নয়, এটি মুক্তিযুদ্ধের ঐতিহ্য, রাষ্ট্রীয় দায়িত্ব এবং জাতীয় সম্মানের ধারাবাহিকতার একটি শক্তিশালী প্রতীক। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদে। কারণ এবার সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। একজন মুক্তিযোদ্ধা থেকে জাতীয় সংসদের সর্বোচ্চ আসনের একটিতে অধিষ্ঠিত হওয়া, এটি শুধু একটি রাজনৈতিক পদোন্নতি নয়, বরং ইতিহাস, অভিজ্ঞতা এবং নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া হাফিজ উদ্দিন আহমদ দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। সেই সংগ্রামের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বীর বিক্রম খেতাব।
স্বাধীনতার পর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য, মন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ফলে সংসদ পরিচালনার মতো জটিল দায়িত্ব তার হাতে যাওয়াকে অনেক বিশ্লেষক অভিজ্ঞতার স্বাভাবিক ধারাবাহিকতা হিসেবেই দেখছেন। কিন্তু স্পিকারের পদ কেবল একটি সম্মানজনক অবস্থান নয়, এটি সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি। স্পিকারকে হতে হয় নিরপেক্ষ, বিচক্ষণ এবং শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণকারী। সংসদের বিতর্ক, আইন প্রণয়ন, বিরোধী ও সরকারি দলের মধ্যে ভারসাম্য, সবকিছুই অনেকাংশে নির্ভর করে স্পিকারের নেতৃত্বের উপর। এখানেই মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংসদের ভেতরে মতবিরোধ, বিতর্ক এবং বিভিন্ন ইস্যুতে উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা হিসেবে তার নেতৃত্ব সংসদের কার্যক্রমকে কতটা স্থিতিশীল ও কার্যকর করতে পারে, সেটিই এখন বড় প্রশ্ন। অনেক বিশ্লেষক মনে করছেন, একজন মুক্তিযোদ্ধা স্পিকার হওয়া প্রতীকী দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ এটি মনে করিয়ে দেয়, বাংলাদেশের গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থার শিকড় আসলে সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যেই প্রথিত। তাই নতুন স্পিকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, সংসদকে শুধু রাজনৈতিক বিতর্কের জায়গা নয়, বরং গণতান্ত্রিক সিদ্ধান্তের কার্যকর মঞ্চ হিসেবে প্রতিষ্ঠা করা। বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি মন্তব্য। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি বা ইনডেমনিটি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যদি জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলা করা হয়, তাহলে মুক্তিযুদ্ধের সময় রাজাকার হত্যার জন্য কি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও মামলা করা হবে? এই বক্তব্যই এখন রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কারণ এই তুলনা শুধু একটি আইনি প্রশ্ন নয়, বরং ইতিহাস, রাজনীতি এবং নৈতিকতার জটিল একটি প্রসঙ্গকে সামনে নিয়ে এসেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল একটি স্বাধীনতার যুদ্ধ, যেখানে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী রাজাকারদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল বাঙালি মুক্তিযোদ্ধারা। সেই যুদ্ধকে রাষ্ট্র ও সংবিধান বৈধ ও ন্যায্য সংগ্রাম হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে জুলাইয়ের অভ্যুত্থান ছিল সমসাময়িক রাজনৈতিক ঘটনার অংশ, যেখানে আন্দোলন, সংঘর্ষ এবং বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের দাবি উঠেছিল। ফলে এই দুই ঘটনাকে একই প্রেক্ষাপটে তুলনা করা কতটা যুক্তিসঙ্গত, সেটি এখন মূল বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে একটি রাজনৈতিক বার্তাও রয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন যে, ইতিহাসের কিছু ঘটনাকে বিচার করতে গেলে সেই সময়ের বাস্তবতা ও প্রেক্ষাপট বিবেচনা করতে হয়। কিন্তু বিরোধী রাজনৈতিক শক্তির একটি অংশ মনে করছে, এই ধরনের তুলনা ইতিহাসের সংবেদনশীল বিষয়কে নতুন বিতর্কের দিকে ঠেলে দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য একটি বড় প্রশ্ন সামনে এনে দিয়েছে, ইতিহাসের সংগ্রাম এবং বর্তমান রাজনৈতিক আন্দোলনের দায়দায়িত্ব কি একইভাবে বিচার করা সম্ভব? এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার দিক নির্ধারণ করবে।